গত বছর উত্তাল জুলাইয়ের এই দিনে রংপুরে শহীদ হন 4 জন। কান্না থামেনি স্বজন। একবার এক জায়গায় নিয়ে যাচ্ছে লাশটাকে। তারা কোনোভাবে যদি লাশটাকে রুমে নিতে পারতো, তো লাশটা কিন্তু আমাদেরকে দিত না। নজিরবিহীন তাণ্ডব চালানো হয় নরসিংদীর কারাগারে। ঢাকায় সমাবেশে আসার পথে ফরিদপুরের সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা সহ নিহত 2, আহত অন্তত 10 কর্মী। রূপগঞ্জে বেহাল ডেমরা কালীগঞ্জ সড়ক। গত 11টা বছর ধরে এই রাস্তাটা নিয়ে আমরা ভুগতেছি। অতিরিক্ত ভাঙা গর্তা, পানির জন্য দেখা যায় না। কারো হাত ভাঙতেছে, কারো পা ভাঙতেছে। লক্ষ্মীপুরের রামগতিতে ভাঙনের ঝুঁকিতে বয়ারচর ব্রিজ। প্রায় 30,000 মানুষের পারাপারে বাড়ছে ভোগান্তি। গর্তর কারণে আমাদের গাড়িগুলো চলতেছে না। খুবই গুরুত্বপূর্ণ এই ব্রিজ, কারণ এই ব্রিজ দিয়ে দৈনিক হাজার হাজার মানুষ আসা যাওয়া করেন। আমন্ত্রণ সংবাদ সারা দেশে। আপনাদের সঙ্গে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। 19 জুলাই 2024 এদিন উত্তাল রংপুরে গুলিতে শহীদ হয়েছিলেন 4 জন, যার মধ্যে রয়েছেন শিক্ষার্থী, ক্ষুদ্র ব্যবসায়ী ও পথচারী। পোস্টমর্টেম ছাড়াই দাফন হয়েছিল সব মরদেহ। মামলা হলেও নেই অগ্রগতি। পরিবারের সাথে কথা বলে আরও জানাচ্ছেন সহকর্মী সরকার মাঝারুল মান্নান। ক্যামেরায় ছিলেন আলমগীর হোসেন। আবু সাইদ হত্যার দুদিন পর রংপুরের মরান মোড়ে আন্দোলনের সময় গুলিতে নিহত হন অটোচালক মানিক মিয়া। আরও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। 19 জুলাই 2024 সিটি বাজারের সামনে ছাত্র জনতার বিক্ষোভে বাধা দেয় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা। শুরু হয় নির্বিচারে গুলি। প্রাণ হারান কলা ব্যবসায়ী মেরাজুল ইসলাম, বৌরানী জুয়েলার্সের ম্যানেজার মুসলিম উদ্দিন, সবজি ব্যবসায়ী সাজ্জাদ হোসেন ও শিক্ষার্থী আবদুল্লাহ আল তাহির। মরদেহগুলো নেওয়া হয় মেডিকেলে। সে সময় ঘটনাস্থলে উপস্থিত ছিল টিম যমুনা। মারা গেল, অকাল মৃত্যু, 2টা ছোট ছোট বাচ্চা, বেশি বয়স হয় নাই। মেরাজুল ইসলাম যুগ্ম পড়া বাসা, আমার ভাগনা। পুলিশ আসে কি সম্ভব এখানে? ওরা কি আসবে? মারছে যাকে তাকে, সে কি আসবে উনি? পরে মরদেহগুলোর ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করে মেডিকেল কর্তৃপক্ষ। আদালতের দ্বারস্থ হন স্বজনরা। গেল বছরের সেপ্টেম্বরে কবর থেকে উত্তোলন করা হয় মরদেহগুলো। এখান থেকে ওখানে 2 তলা, 3 তলা, 4 তলা, একবার এক জায়গায় নিয়ে যাচ্ছে লাশটাকে। মানে তারা কোনোভাবে যদি, আমরা তো পিছিয়ে ছিলাম এই লাশের, আমরা নিতে দিতে চাইতেছিলাম না, তারা কোনোভাবে যদি লাশটাকে রুমে নিতে পারতো, তো লাশটা কিন্তু আমাদেরকে দিত না। একটু দেখলো, দেখার পরে বাইরে হলে 3 জনে ওষুধ আনতে গেল। ওষুধ আনতে গিয়ে এখন ওষুধ আনতে আনি শুনে যে না, এখানে নাই, আমার ছেলে মারা গেছে। আওয়ামী লীগেরা ধাওয়া দিচ্ছে, মনে করেন তারা হুড়া কোনো কিছু করতে দিতেছে না। স্বজন হারানোর কষ্ট নিয়ে এখন দিন কাটছে পরিবারগুলোর। মামলা হলেও ধরাছোঁয়ার বাইরে আসামিরা। শুরু হয়নি বিচার কার্যক্রম, বাড়ছে হতাশা। আমাদের শোকাহত অবস্থায় নিয়ে যারা মামলা দাঁড় করাইছে, কিন্তু তারা আমাদের আপনজনদের নাম ঢুকে দেয়। এ কারণে আমাদের মামলাটা সিআর হিসেবে আছে, কিন্তু এখন আমাদের মামলাটা তদন্ত সাপেক্ষে চলতেছে না। দোষী যারা আছে সবাইরে আমি বিচার চাই। এসব ঘটনায় 6টি হত্যা মামলা করা হয়, আসামি অনেকে। তবে এখন পর্যন্ত গ্রেপ্তার মাত্র 27 জন। এর মধ্যে 4টি মামলা তদন্ত করছে সিআইডি। তারা যে বিষয় এক্সপার্ট, আমরা সেভাবে তাদেরকে নিয়ে আমরা একটা টিম ওয়ার্ক করতেছি। তো আমাদের মামলার যথেষ্ট অগ্রগতি আছে। নগরীর সিটি বাজারের ঠিক এই এলাকাটিতেই আজকের দিনে গুলিতে নিহত হয়েছিলেন 4 জন। ওইসব মামলার অগ্রগতি 1 বছরেও মেলেনি। উল্টো উদ্বেগের বিষয়, ওইসব মামলা থেকে এরই মধ্যে কোর্ট হলফনামা করে নাম কর্তন করে নিয়েছেন পুলিশের অনেক কর্মকর্তা এবং আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা।
সরকার, মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। গত বছর জুলাই আন্দোলনের এই দিনে নজিরবিহীন কাণ্ড ঘটেছিল নরসিংদী জেলা কারাগারে। হামলা ভাঙচুরের পাশাপাশি আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। পালিয়ে যায় 9 জঙ্গি সহ 8 শতাধিক কয়েদি। লুট করা হয় অস্ত্র, গুলি। ঘটনার 1 বছর পরও পলাতক 1.5 শতাধিক কয়েদি। উদ্ধার করা যায়নি খোয়া যাওয়া সব অস্ত্র ও গোলাবারুদও। 19 জুলাই 2024 ছাত্র জনতার আন্দোলনে যখন উত্তাল দেশ, তখন নজিরবিহীন কাণ্ড ঘটে নরসিংদী কারাগারে। ফুটেজে দেখা যায় সেদিন বিকেলে কয়েকশো দুর্বৃত্ত জড়ো হয় কারাগারের সামনে। তালা ভেঙে ভিতরে ঢুকেই কারারক্ষীদের খুঁজে খুঁজে পেটাতে থাকে তারা। ছিনিয়ে নেয় অস্ত্র। পরে বিভিন্ন ভবনে থাকা কয়েদিদের বের করে আনা হয়। আগুন ধরিয়ে দেওয়া হয় বিভিন্ন সেলে। হামলার সময় কারাগারের পাশেই চিনিশপুর এলাকায় 5টি মাইক্রোবাস নিয়ে অপেক্ষায় ছিল দুর্বৃত্তরা। সেই বাহনেই পালিয়ে যায় কারাগারে থাকা 9 জঙ্গি। অনেক কয়েদিকেই হেঁটে কিংবা রিকশায় পালিয়ে যেতে দেখা যায়। পুলিশের তথ্য মতে সেদিন মোট 826 কয়েদি পালিয়ে যায়। লুট করা হয় 85টি অস্ত্র আর প্রায় 8000 রাউন্ড গোলাবারুদ। এরপর কেটে গেছে 1 বছর। বিভিন্ন সময়ে অভিযান আর আত্মসমর্পণে 9 জঙ্গি সহ মোট 654 কয়েদিকে কারাগারে ফেরানো গেছে। এখনও উদ্ধার হয়নি খোয়া যাওয়া 28টি অস্ত্র সহ 6000-এর বেশি গোলাবারুদ। 826 জন কয়েদির মধ্য থেকে এ পর্যন্ত আমাদের 654 জনকে আমরা গ্রেপ্তার করতে, এবং তারা অনেকেই আছে গ্রেপ্তার হয়েছে, অনেকেই আছে তারা সারেন্ডার করে। 9 জন জঙ্গি ওই সময় পালিয়ে যায়। তা আমরা তাৎক্ষণিকভাবে 6 জনকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছিলাম, আর 3 জন পলাতক ছিল। পরবর্তীতে তারাও সারেন্ডার করেছে। এবং আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে এই যে 9 জন জঙ্গি, এই 9 জন জঙ্গির 9 জনই কিন্তু এখন জামিনে বের হয়ে গেছে। ঘটনার কয়েক মাস পর সংস্কার করে কারাগারটি পুনরায় বন্দী রাখার উপযুক্ত করা হয়। পাশাপাশি শিবপুরের বড়ইতলাতে নির্মাণাধীন আধুনিক জেলা কারাগার। অধিদপ্তর থেকে এসে এবং জেলা প্রশাসনের সাহায্যে যত দ্রুত সম্ভব এটাকে আমরা ফাংশনাল করার চেষ্টা করেছি। সেদিক থেকে এখানে কিছু সমস্যা রয়ে গেছে। যেমন আপনি খেয়াল করবেন যে ঢাকা সিলেট মহাসড়কের উচ্চতা বৃদ্ধি পাওয়ায় এখানে কিছুটা নিরাপত্তা ঝুঁকি আছে। রাস্তা এবং পেরিমিটার ওয়ালটা আপনি দেখছেন একেবারেই লাগোয়া। কারাগারের অবস্থান এরকম সাধারণত হলে অনেক ধরনের সমস্যা হতে পারে, বিধায় আমরা ওখানে না যাওয়া পর্যন্ত এর কার্যক্রমটা পুরোপুরি বেগবান করতে পারছি না। নরসিংদী কারাগারে হামলার ঘটনায় মোট 4টি মামলা চলমান বলে জানিয়েছে জেল সুপার। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। জুলাই পদযাত্রার 19তম দিনে আজ কক্সবাজার ও বান্দরবানে কর্মসূচি পালন করবে এনসিপি। এ বিষয়ে আরও জানব। কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এহসান আল কুতুবি। এহসান, এনসিপির পদযাত্রা কখন শুরু হতে পারে? কক্সবাজারে আর কি কি কর্মসূচি রয়েছে? কক্সবাজারে তাদের পদযাত্রা শুরুর কথা ছিল 10টায়, এরপরে 12টায় করা হয়েছে। এখন 12:30 বাজে। আমরা দেখছি ইতিমধ্যে হাসনাতরা চলে এসেছেন এবং তারা কক্সবাজারের যে বাস টার্মিনাল আছে সেই বাস টার্মিনাল থেকে তারা পদযাত্রা শুরু করবেন। এবং আমরা দেখছি একেবারে খণ্ড খণ্ড মিছিল এসে এই বাস টার্মিনাল এলাকায় শত শত ছাত্র জনতা একসাথে মিছিলে স্লোগানে এই এলাকাটা একেবারে খুব উৎসাহ উদ্দীপনার মাধ্যমে তাদেরকে দেখা যাচ্ছে এখানে যারা এসেছেন। এবং আমরা জানি এখান থেকে তারা পদযাত্রাটা শুরু করে তারা কক্সবাজার শহরের যে শহীদ দৌলত ময়দান রয়েছে সেখানে তারা যাবেন এবং শহীদ দৌলত ময়দান থেকে সেখানে তারা পথসভায় অংশ নেবেন। পথসভা শেষে তারা কক্সবাজার থেকে রামু অর্থাৎ চট্টগ্রাম কক্সবাজার যে মহাসড়ক সেই মহাসড়ক হয়ে বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিবেন এবং পথে পথে বেশ কয়েকটি পথসভায় যোগ দেওয়ার কথা রয়েছে এবং এর বাইরে তারা শহীদদের কবর জিয়ারতের কথাও রয়েছে। মাসুম হয়ে বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিবেন এবং পথে পথে বেশ কয়েকটি পথসভায় যোগ দেওয়ার কথা রয়েছে এবং এর বাইরে তারা শহীদদের কবর জিয়ারতের কথাও রয়েছে। মাসুম। এহসান, আপনাকে ধন্যবাদ।
ঢাকায় জাতীয় সমাবেশে আসার পথে ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় খুলনার দাকপ উপজেলা জামায়াতে আমির সহ 2 জন নিহত হয়েছেন। আহত অন্তত 10 জন। রাত 3টায় ভাঙ্গায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘটে এই দুর্ঘটনা। পুলিশ জানিয়েছে, ঢাকার সমাবেশে যোগ দিতে খুলনা থেকে কর্মী সমর্থকদের নিয়ে রওনা করে বাসটি। এক্সপ্রেসওয়ের প্রবেশ মুখে বাসটি দাঁড়ালে পেছন থেকে 2টি বাস ও একটি পিকআপ পরপর ধাক্কা দেয়। ঘটনাস্থলেই প্রাণ হারান দাকপ উপজেলার জামায়াতের আমির আবু সাইদ। হাসপাতালে মারা যান দলটির আরেক কর্মী। এছাড়া ভাঙ্গার নাসিরাবাদে 2টি অটোরিকশার সংঘর্ষে 1 জন নিহত হয়েছেন। লাখো মানুষের চলাচলের একমাত্র ভরসা নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ডেমরা কালীগঞ্জ সড়ক, যা আজ নিজেই এক দুর্ভোগের নাম। থানা থেকে শুরু করে সড়ক ঘিরে গড়ে ওঠা সরকারি দপ্তরে ব্যাহত হচ্ছে সেবা। বেহাল এই রাস্তায় প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন ছোট বড় গাড়ির চালক, যাত্রী। ঘটছে মৃত্যুও। নামেই পাকা সড়ক, শুকনো মৌসুমে ধুলোর আস্তর আর বর্ষায় কাদা পানিতে মাখামাখি। এ অবস্থা নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ডেমরা কালীগঞ্জ সড়কের। শীতলক্ষা নদীর পশ্চিম পাড়ে উপজেলা সদর দাউদপুর ও কায়েতপাড়া ইউনিয়নের 126টি গ্রাম। প্রতিদিন লাখো মানুষের যাতায়াত এই সড়কে। বেহাল এই রাস্তায় জায়গায় জায়গায় খানাখন্দ। সরকারি দফতর, সেবা প্রতিষ্ঠান আর স্কুল যাতায়াতে পথচারী ও যাত্রীদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। স্কুলের ছাত্রছাত্রী রেস্ট অফিস হলো, থানা সামনে কোনো নাই। গত 11টা বছর ধরে এই রাস্তাটা নিয়ে আমরা ভুগতেছি। আমাদের পরীক্ষা চলতেছে, এত বেশি কষ্ট হইতাছে এটা নিয়ে। অতিরিক্ত ভাঙ্গা গর্তা, পানির জন্য দেখা যায় না। কারো হাত ভাঙতেছে, কারো পা ভাঙতেছে, আর গর্ভবতী মহিলাদের অবস্থা তো বলাই মানে লাভই নাই কোনো। 2020 সালে 16 কিলোমিটার সড়কটির প্রশস্তকরণের উদ্যোগ নেয় সরকার। পরে 2022 সালে সড়কের নির্মাণ কাজ শুরু করে এনডিই ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। 1 বছর মেয়াদী প্রকল্পে কয়েকটি বক্স কালভার নির্মাণ সহ টেকসই সড়কের চুক্তি থাকলেও কাজ এখনো প্রায় অর্ধেকটাই বাকি। বিভিন্ন জরুরি কলে আমাদের বিভিন্ন জায়গায় কল্যাণের কলে যেতে হচ্ছে, কিন্তু আমাদের ঘন্টার পর ঘন্টা এখানে রাস্তার মধ্যে আটকে থাকতে হচ্ছে। এই বিষয়টা যারা সংশ্লিষ্ট আছে তাদেরকে আমি বারবার অনুরোধ করেছি এবং এখনো আবার অনুরোধ করছি যে তারা যাতে এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, 5 আগস্টের পর থেকে কাজে গড়িমসি করছে ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রশাসনের চাপে আবারও তারা কাজ শুরু করেছে। 2 মাসের মধ্যে ভাঙা অংশ মেরামত করে চলাচলের উপযোগী করার আশ্বাস দিচ্ছেন সংশ্লিষ্টরা। 5 তারিখের পরে এই কোম্পানির কিছু মিসম্যানেজমেন্টের কারণে আমাদের কাজে ধীরগতি এসেছিল, যে কারণে এখনো কাজটি সম্পন্ন হয়নি। এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে আমি ইতিমধ্যে উপজেলা ইঞ্জিনিয়ারকে বলেছি যে সাময়িকভাবে কিছু ইট বালি খোয়া দিয়ে রাস্তাটাকে যাতে চলাচলের উপযোগী করা যায়। আমাদের স্টেপ বাই স্টেপ কাজ করার কারণে আমাদের বর্ষার কারণে প্রবলেম হচ্ছে। বর্তমানে কাজ চলমান আছে। এটা টোটাল ফিজিক্যাল প্রোগ্রেস 80%। শুধু প্রতিশ্রুতি নয়, এ বিষয়ে প্রশাসনের কার্যকরী পদক্ষেপ দেখতে চান স্থানীয়রা। জারিন অর্নি, যমুনা নিউজ। লক্ষ্মীপুরে নদী ভাঙনের কবলে বয়ারচর ব্রিজ ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন রামগতি উপজেলার প্রায় 30,000 মানুষ। ডুবোচর সৃষ্টি হওয়ায় নদীর গতিপথ পরিবর্তন হয়েছে বলে জানায় স্থানীয় প্রশাসন। ভুলুয়া নদী পারাপারে 2 দশক আগে লক্ষ্মীপুরে তৈরি করা হয় এই বয়ারচর ব্রিজ। গেল 1 মাস ধরে চলা নদী ভাঙনে ব্রিজের 2 পাশে তৈরি হয়েছে এমন বিশাল গর্ত। বর্ষায় বেড়েছে নদী ভাঙনের তীব্রতা। এরই মধ্যে নদীগর্ভে বিলীন কবরস্থান সহ বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনা। এবার ভাঙন ঝুঁকিতে রামগতির সাথে নোয়াখালীর সড়ক পথে যোগাযোগের অন্যতম মাধ্যম ব্রিজটি। হাতিয়া এবং রামগতির যে মানুষের চলাচল ব্যবস্থার জন্য একমাত্র পথ এবং খুবই গুরুত্বপূর্ণ এই ব্রিজ, কারণ এই ব্রিজ দিয়ে দৈনিক হাজার হাজার মানুষ আসা যাওয়া করেন। আমাদের মসজিদের পাশে প্রায় 500-র উপরে কবরস্থান ছিল। আমাদের ওই মসজিদ ভেঙে পড়ে গেছে, কবরস্থান ভেঙে পড়ে গেছে। এই ব্রিজ দিয়ে যাতায়াত করে আশপাশের প্রায় 30,000 মানুষ। কাছেই রয়েছে একটি মৎস্য অবতরণ কেন্দ্র। ব্রিজটি ক্ষতিগ্রস্ত হলে গ্রামীণ অর্থনীতিতেও প্রভাব পড়বে বলে শঙ্কা স্থানীয়দের। যে গাড়িগুলা চলার কথা ছিল ঢাকা সিডিয়ানের, এই গাড়িগুলা এই ব্রিজের গর্তর কারণে আমাদের গাড়িগুলা চলতেছে না। ইতিমধ্যে অনেকগুলা কারেন্টের খাম্বা, ফিলার পড়ে গেছে, অনেক রোড অনেক ভেঙে গেছে।
ডুবোচর সৃষ্টি হওয়ায় নদীর গতিপথ পরিবর্তন হয়েছে বলে জানায় স্থানীয় প্রশাসন, আর এ কারণেই দেখা দিয়েছে ভাঙন। ব্রিজের পূর্ব পাশের যে অংশটি সেখানে একটি ডুবোচর আছে, ডুবোচরটি যদি অপসারণ করে দেওয়া যায় তাহলে নদীটা ব্রিজের নিচ দিয়ে প্রবাহিত হবে। নদীটা সামান্য বেঁকে গিয়েছে। যদি দক্ষিণ পাশের অ্যাপ্রোচ বরাবর বা সংযোগ সড়ক বরাবর জরুরি প্রতিরক্ষা ব্যবস্থা না নেওয়া হয়, আমরা আশঙ্কা করছি যে সামনে যে বর্ষা মৌসুম এখানে ভাঙনটা আরও তীব্র হবে এবং আমাদের ব্রিজটিকে আমরা হয়তো রক্ষা করতে পারবো না। তবে আর আশ্বাস নয়, ভাঙন রোধে একটি টেকসই বাঁধ নির্মাণের দাবি গ্রামবাসীর। জারিন অর্নি, যমুনা নিউজ। গোপালগঞ্জে আজ ভোর ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত শিথিল থাকবে কারফিউ। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুজ্জামান। কারফিউ শিথিলের আদেশের পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। রাস্তাঘাট ও বাজারে বাড়ছে লোক সমাগম। নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে দোকানপাটেও রয়েছে ক্রেতাদের ভিড়। গণপরিবহনও চলাচল শুরু করেছে। এর আগে গত বুধবার এনসিপির সমাবেশে হামলা সংঘর্ষের পর কারফিউ জারি করে প্রশাসন। কয়েক দফায় তার মেয়াদ বৃদ্ধি করা হয়। ভোলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ জাল ও পলিথিন জব্দ করেছে কোস্টগার্ড। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল থেকে রাত ৮টা পর্যন্ত চরফ্যাশন উপজেলা বাজারে যৌথ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড ও মৎস্য বিভাগ। 10টি গুদামে তল্লাশি চালিয়ে জব্দ করা হয় 10 লাখ মিটার কারেন্ট ও চরঘেরা সহ বিপুল পরিমাণ অবৈধ জাল। জব্দ হয় 20,000 কেজি পলিথিন। জব্দকৃত জাল ও পলিথিনের আনুমানিক বাজার মূল্য প্রায় 14,52,00,000 টাকা। পরে জব্দকৃত জাল বিনষ্ট করা হয়। দেশের বাজার পেরিয়ে নওগাঁর আমের চাহিদা বিদেশেও। আন্তর্জাতিক বাজারে আম রফতানির জন্য নেওয়া হচ্ছে প্রস্তুতি। এরই অংশ হিসেবে সাপাহারে দুদিনব্যাপী ম্যাঙ্গো ফেস্টিভ্যালের আয়োজন করেছে স্থানীয় প্রশাসন। যোগ দিয়েছেন চাষি, গবেষক ও উদ্যোক্তারা। নওগাঁর মিষ্টি আমের খ্যাতি দেশ জুড়ে। রসালো আম্রপালি, বাড়ি ফোর, নাকফুজলি, বানানা ম্যাঙ্গো স্বাদে গন্ধে মন জুড়াই। উৎপাদনের এই সাফল্য ধরে রাখতে এবার সাপাহারে ম্যাঙ্গো ফেস্টিভ্যাল আয়োজন করেছে জেলা প্রশাসন। স্টলগুলোতে স্থানীয়ভাবে উৎপাদিত 180 জাতের আম প্রদর্শন করছেন চাষিরা। এছাড়া আমের তৈরি বাহারি খাবার নিয়ে হাজির হন শতাধিক উদ্যোক্তা। ফার্স্ট টাইম আমরা সবাই দেখতেছি, আমরা সবাই অনেক হ্যাপি, অনেক খুশি। বিভিন্ন এলাকা থেকে মানুষ এখানে আম কেনার জন্য আসেন, তারা এখানে আসতেছেন এবং এই উৎসবের মাধ্যমে তারা বিভিন্ন আমের সাথে পরিচিত হচ্ছেন। আমের তৈরি পায়েস, আমের বিভিন্ন রকম আচার যেটা সারা বছর সংরক্ষণ করা যাবে। আমাদের রয়েছে আমের তৈরি গুড়। নওগাঁর আমের চাহিদা তৈরি হয়েছে বিদেশেও, কিন্তু বিপরীতে আছে নানা চ্যালেঞ্জ। সেসব বাধা উত্তরণের দাবি চাষি ও উদ্যোক্তাদের। আমরা যে ব্যাগিং করি, ফুড ব্যাগিং এর উপরে আমদানি শুল্ক আছে অনেক বেশি। সরকারি প্যাকিং হাউসের অবকাঠামো এখানে খুবই কম। সারা দেশ থেকে যে পরিমাণ আম এক্সপোর্ট হয়, আমরা যদি এটা আগামী 5 বছরে 1 লাখ টন উন্নতি করতে চাই তাহলে কিন্তু অনেক অবকাঠামো লাগবে। উত্তম কৃষি চর্চা এটা যদি আমরা করি তাহলে আমগুলো সব নিরাপদ হবে, আর নিরাপদ হলে সুনামটা আরও বাড়বে। মানুষ তখন বিশ্বাস করবো সাপাহারের আম এটা হলো গ্যাপের আম, মানে এই আম খাইলে আমার কোনো ক্ষতি হবে না। উৎসবের মাঝেই চাষিদেরকে নিরাপদ আম উৎপাদনের কৌশল শেখানো হচ্ছে। এছাড়া আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন আয়োজকরা। নওগাঁর আমের যে বিশেষ কোয়ালিটি, বিশেষ গুণসম্পন্ন আম, এই আমের কিন্তু সারা দেশব্যাপী একটা চাহিদা তৈরি হয়ে গেছে। আবার দেশের গণ্ডি পেরিয়েও আমাদের এই আম বাইরে রপ্তানি হচ্ছে। রপ্তানি করতে গেলে আমাদের কোন কোন জায়গায় বাধা আছে, কোন কোন জায়গায় আমাদের চেইনটাকে আমাদের ভেঙে ফেলতে হবে, কোন কোন জায়গায় আমাদের নেক্সাসটাকে অ্যাভয়েড করতে হবে, কোন কোন জায়গায় আমাদের ইমিডিয়েট রিটার্নটাকে বাদ দিয়ে লঙ্গার ভার্সনের জন্য চিন্তা করতে হবে। সব কিছু যখন আমের সঙ্গে জড়িয়ে অর্থনীতি যখন চাকা সক্রিয় হচ্ছে, তখন এইটাকে যাতে সাস্টেইনেবল করা যায় সে লক্ষ্যে আমরা কাজ করার জন্য এই ম্যাঙ্গো ফেস্টিভ্যাল প্রথম যাত্রা শুরু করলো নওগাঁয়। নওগাঁ জেলায় প্রতি বছর গড়ে প্রায় 5 লাখ মেট্রিক টন আম উৎপাদন হয়, যার বাজার মূল্য প্রায় 4.5 কোটি টাকা। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ। এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।